দ্বিতীয় ম্যাচে সিরিজ নিশ্চিত করতে চাই মন্তব্য টাইগারদের ম্যানেজার সুজনের। বোলিং বিভাগকে আরো শক্তিশালীভাবে এগিয়ে নেয়ার প্রত্যয় তাসকিনের। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ম্যাচটির ৭৫% জরিমানা মহেন্দ্র সিং ধোনির ও ৫০% মুস্তাফিজের। ক্রিকেটে এখন পরাশক্তি দল বাংলাদেশ, মন্তব্য সাবেকদের। এবং শনিবার অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি ব্রাজিল ও সার্বিয়া। কোপা আমেরিকায় কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে চিলি ও বলিভিয়া, এছাড়া মেক্সিকোর প্রতিপক্ষ ইকুয়েডর। দেখছিলেন খেলার সময় শিরোনাম। আর দেশ বিদেশের খেলাধুলার নানা খবর জানাতে আপনাদের সবাইকে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময় স্বাগত জানাচ্ছি। আমি সজল মিত্র রিচার্ড। বাংলাদেশ ভারত সিরিজ নিয়ে আলোচনা করতে আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন দৈনিক কালের কণ্ঠ পত্রিকার উপসম্পাদক মোস্তফা মামুন। মামুন ভাই, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগতম। ধন্যবাদ। মামুন ভাই, গতকালকে যে ম্যাচটা ছিল সেটা নিশ্চয়ই আপনি ম্যাচ সম্পর্কে অবগত আছেন। পাশাপাশি আরো একটা বিষয়, সেটা হচ্ছে আপনি এই বাংলাদেশ এবং ভারতের বিশ্বকাপের ম্যাচটি যেটি মেলবোর্নে অনুষ্ঠিত হয়েছিল সেই মাঠেও উপস্থিত ছিলেন। তো আজকে ওই ম্যাচ নিয়ে আমরা একটু কথা বলবো আপনার সাথে, তবে তার আগে কিছু প্রতিবেদন রয়েছে, সেই প্রতিবেদনগুলো একটু দেখে আসি। প্রথম ওয়ানডে জেতা বাংলাদেশ দলের এখন লক্ষ্য দ্বিতীয় ম্যাচে সিরিজ নিশ্চিত করা। আর আত্মবিশ্বাসের কথা বললেন জাতীয় ক্রিকেট দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন। অন্যদিকে ভারতের বিপক্ষে দারুণ বল করা মুস্তাফিজকে সাথে নিয়ে দীর্ঘদিন জাতীয় দলের বোলিং বিভাগকে আরো শক্তিশালীভাবে এগিয়ে নিতে চান বলে জানিয়েছেন পেসার তাসকিন আহমেদ। শুক্রবার অনুশীলন না থাকায় হোটেলে সময় কাটান মাশরাফিরা। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে প্রশ্নবিদ্ধ হয়ে বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল টিম ইন্ডিয়া। আর মাশরাফিরা মনের মধ্যে চাপা ক্ষোভ নিয়ে ফিরেছিল দেশে। এরপর থেকেই মাশরাফি সাকিবদের সঙ্গে কোটি বাঙালি অপেক্ষা করেছিল ভারতকে উপযুক্ত জবাব দেওয়ার। আর সেটি মিরপুরের মাটিতে দিল মুস্তাফিজরা। ধোনির ভারতকে উড়িয়ে দিয়ে বিশ্বকে শোনালো বাঘের গর্জন। ভারতকে হারিয়েতে এখন নির্ভর পুরো টিম বাংলাদেশ। অনুশীলন না থাকায় এদিন খোশ মেজাজে দেখা যায় লিটন তাসকিনদের। রমজানের পাশাপাশি দিনটি শুক্রবার হওয়ায় মুশফিক সাব্বিররা জুম্মার নামাজও পড়েন। তবে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনার সঙ্গে টাইগারদের ভাবনা এখন সিরিজ জেতা। আর এই জন্য পুরো দল প্রস্তুত বলে জানান টিম ম্যানেজার। দারুণ, সবাই আসলে খুব ভালো একটা মানসিক অবস্থা অবশ্যই ভালো। আর আমি মনে করি যে জয়টা আসলে হঠাৎ করে আসেনি, জয়টা অনেক পরিকল্পনার জয়। আমার মনে হয় যে যেভাবে ছেলেরা পরিশ্রম করে মাঠে, কোচরা যেভাবে কাজ করে ছেলেদের সাথে, যেভাবে প্ল্যান করে, সেই প্ল্যানে এক্সিকিউশন হয়েছে কালকে। আমরা প্ল্যান করে খেলেছি। বাংলাদেশ এখন অনেক চ্যালেঞ্জিং একটা দল, যে কোনো দিনকেই আমরা মাঠে জিততে পারি, সে অ্যাবিলিটি আমাদের তৈরি হয়েছে। এরপর আরো দুইটা সুযোগ থাকবে আমাদের সিরিজটা জয় করার। অবশ্যই সিরিজ জয়ের লক্ষ্য দিয়েই খেলারা খেলবে। ট্যাকটিক্যাল বা টেকনিক্যাল দিক থেকে আমরা এখন অনেক ফাইন অবস্থায় আছি। ভালো কিছু ক্রিকেটার আছে যারা কিনা ম্যাচ জিতানোর মতো অ্যাবিলিটি রাখে। এবং এটা আগে বলতে পারবো যে এক কথা বলতে পারবো, এখন বাংলাদেশ টিমের 11 জন প্লেয়ারই ম্যাচ উইনার। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারলে খুবই ভালো লাগবে, বাট আমরা জানি যে সেখান থেকে খেলতে গেলে হয়তো আমাদের নেক্সট 5টা ম্যাচ আছে, তাতে 8টা ম্যাচ হয়তো জিততে হতে পারে। বাট আমরা এত বড় কিছু এখনো চিন্তা করছি না, আমাদের মাথায় খালি আগামী রোববারের ম্যাচটাই। এদিকে ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচেই বাজিমাত করা মুস্তাফিজের প্রশংসা এখন ক্রিকেট বিশ্ব। যার থেকে বাদ যাননি এই ভারতের বিপক্ষেই এর আগে অভিষেকে 5 উইকেট নেয় পেসার তাসকিন। এখন তার চাওয়া কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশের বোলিং এর গতি আরো এগিয়ে নেয়া। নিজের হোম গ্রাউন্ডে ভারতের এগেইনস্ট একটা ভালো জয় পেয়েছি, আর আরো খেলা বাকি আছে আসলে। তো চেষ্টা করবো ওগুলাও যাতে আমরা সবাই ভালো খেলে জিততে পারি। দুইজনে যদি ফিট থাকি ভবিষ্যতে হয়তো খুব ভালো একটা বোলিং অ্যাটাক হবে আল্লাহ চাইলে। আর সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যাতে ভালো করতে পারি। যেহেতু মোস্তাফিজও ইয়াং, আমিও ইয়াং, আমরা যাতে বাংলাদেশ টিমটা আরো অনেকদিন সার্ভিস দিতে পারি এবং অনেক ইমপ্রুভ করতে পারি। রোববার মিরপুরে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ভারতের বিপক্ষে মাঠে নামবে তাসকিন মুস্তাফিজরা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। দর্শক, এ সম্পর্কে বিশ্লেষণে আমরা সরাসরি চলে যাচ্ছি মামুন ভাইয়ের কাছে। মামুন ভাই, আসলে একটু ছোট ছোট করেই প্রশ্নগুলো জিজ্ঞাসা করা, সেটা হচ্ছে যে ম্যাচটা আমরা কোয়ার্টার ফাইনালে দেখেছি বিশ্বকাপের বাংলাদেশ এবং ভারতের মধ্যকার, সেই ম্যাচের আঙ্গিকে যদি আমাদের এই সিরিজের প্রথম ম্যাচটাকে ধরা হয়, তাহলে এই বিষয়টাতে কি বলবেন? প্রথম হচ্ছে যে খুব ন্যাচারালি যে ওয়ার্ল্ড কাপের যে ম্যাচটা আমরা ইন্ডিয়ার কাছে হেরেছিলাম, সেখানে কিছু সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন ছিল। কিছু জায়গায় হচ্ছে যে সত্যিকার অর্থেই বাংলাদেশ বঞ্চিত হয়েছে, কিছু জায়গায় হয়তো ক্রিকেটিং পয়েন্ট হয়তো ঠিক ছিল, কিন্তু যেহেতু আমরা ওয়ার্ল্ড কাপটা নিয়ে আমাদের ফ্যাসিনেশনটা অনেক বেশি ছিল, তো আমরা খুব বেশি আবেগী ওয়ার্ল্ড কাপকে কেন্দ্র করে, ওয়ার্ল্ড কাপের এক্সপেকটেশনের বাইরে অনেক কিছু, মানে আমাদের এক্সপেকটেশন বেশি ভালো করছিল দল। ফলে আমাদের মনে হচ্ছিল ওই মোমেন্টামে হয়তো আমরা ইন্ডিয়াকেও পেরিয়ে যাবো, সম্ভাবনা তৈরি হচ্ছিল। কিছু প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত যেহেতু ওটাকে আটকেছে, ফলে একটা রাইভালরি তৈরি হয়ে গেছে। দ্বিতীয় একটা বিষয় কি, এখন ইন্ডিয়ার সঙ্গে আসলে পৃথিবীর সব ক্রিকেট দলই
ইন্ডিয়ার সঙ্গে খেলাটাকে অনেক বড় মনে করে, ইন্ডিয়াকে সবাই তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী মনে করে। কি কারণে মনে করে? কারণ ইন্ডিয়ার সঙ্গে যেহেতু ক্রিকেট বিশ্বটা ইন্ডিয়া ডমিনেট করে, এবং যে কোনো একটা জায়গায় যখন কোনো একটা দল ডমিনেট করে, যে কোনো খেলায়, যেমন ফুটবলে ব্রাজিলকে হারানো একটা আলটিমেট, ঠিক আছে, সব দলেরই একটা গোল। হ্যাঁ, সব তো এখানে ক্রিকেট হয়েছে কি, ইন্ডিয়ার শক্তি আছে একটা, শক্তির সঙ্গে সঙ্গে অন্যান্য সব বিষয়ে যেটা হয় ওইগুলোর এক ধরনের বদলানো, আর প্রশাসনিকভাবে ইন্ডিয়া ক্রিকেটকে চালাচ্ছে, ফলে অন্যান্য দলগুলো কোনো কোনো জায়গায় নিজেদের বঞ্চিত মনে করছে। ফলে ক্রিকেটেই একমাত্র কূটনীতি দিয়ে সম্ভব না, ইন্ডিয়ার কূটনীতি মার্কেট দিয়ে সম্ভব না, ইন্ডিয়ার বাজার অনেক বড়, ফলে মাঠের ক্রিকেট দিয়ে জবাব দেওয়া সম্ভব। এটা আমাদের মধ্যে তৈরি হয়েছে। দ্বিতীয় একটা বিষয় হচ্ছে, একটা তো ওয়ার্ল্ড কাপ, তারপর এটা একটা বিষয়। তৃতীয় একটা বিষয় হচ্ছে কি, যে আমাদের অন্যান্য সম্পর্ক, ভারতের সঙ্গে আমাদের যে সম্পর্ক, প্রতিবেশীর সঙ্গে প্রতিবেশী সম্পর্ক কখনোই কেউ স্মুথ থাকে না। যতই আমরা বন্ধুত্বের কথা বলি, অনেক রকম প্রশ্ন আছে, সীমান্ত সমস্যা বলেন, এটা বলেন, সেটা বলেন, এই সব বিষয়গুলো কিন্তু খেলার মধ্যে ঢুকে পড়ে। ভারত পাকিস্তানের খেলার মাঝখানে দেখতাম, এটা হয় ইংল্যান্ড ফ্রান্সের খেলার সময় হয়, আর্জেন্টিনা উরুগুয়ে ম্যাচের সময় কিছুদিন আগে দেখেছেন, ব্রাজিল আর্জেন্টিনা হয়, এটা হয়। এটা যদি দুই দেশ আবার বাংলাদেশ এখানে ইন্ডিয়া যদি হতো যে আফ্রিকার একটা দল, তাহলে কিন্তু এই জিনিসগুলো থাকতো না, তখন শুধুমাত্র ক্রিকেটের লড়াই হতো। এই সবকিছু যখন মিলে যায়, তখন ওই কি দুইটা ঘটনা ঘটতে পারে, তখন তাতে প্লেয়াররা মোটিভেটেড হয়ে এক্সট্রা এফোর্ট দিতে পারে, 100 to 100% 10 মানে পারফরমেন্স বেরিয়ে আসতে পারে, হয়তো দেশপ্রেম উদ্দীপনার সৃষ্টি, এটা হতে পারে একটা। আর দ্বিতীয় উল্টা একটা ঘটনা ঘটতে পারতো, এই যে ইনরমাস প্রেসার, ইমোশন, এতে ভেঙে পড়া, দুটো মানে যে কোনটা ঘটতে পারতো। থ্যাঙ্কস যে প্রথমটা ঘটেছে পজিটিভ। এখন প্রথমটা যে ঘটেছে, এটা এমনি এমনি ঘটেনি, এটা হচ্ছে বাংলাদেশ দলের মধ্যে ওই বিশ্বাসটা তৈরি হয়েছে। 2012 থেকেই বাংলাদেশ দেশের মাটিতে খুব ভালো দল। ওয়ার্ল্ড কাপে গিয়ে যেটা হয়েছে, বাংলাদেশ দেখেছে শুধু দেশের মাটিতে না, যে কোনো জায়গায় আমরা যে কোনো প্রতিপক্ষের সঙ্গে আমাদের গিভেন ডেতে আমরা জিততে পারি। তো ওয়ান ডেতে এখন বাংলাদেশ দল পৃথিবীর যে কোনো দলকে, দেশের মাটিতে পৃথিবীর যে কোনো দলকে হারাতে পারে, ইভেন বাইরেও বাংলাদেশ দল যে কারোর সঙ্গে লড়াই করবে। এবং মানে এটা হচ্ছে বাংলাদেশের ওয়ানডের এটা হচ্ছে কেমিস্ট্রি, এবং সেই জিনিসটা আসলে সবকিছু ক্লিক করে গেছে বলে বাংলাদেশ। আচ্ছা মামুন ভাই, আরেকটা বিষয় আমরা যেটা সভাপতি জানি, আপনার প্রসঙ্গেই আসলে আমরা সেটা জানতে পারলাম। মেলবোর্নের ম্যাচটা তো আপনি নিজে কভার করেছেন, সেখানে ছিলেন উপস্থিত। পাশাপাশি আরেকটা বিষয় সেটা হচ্ছে কি, আমরা যতদূর জানি ভারত তাদের নিজেদের মাটিতে কিন্তু আসলে সত্যিকার অর্থে সিংহের মতো খেলে, আমরা সেটা সবাই জানি, কিন্তু আসলে যখন তারা বাইরে যায় তখন তারা বেড়াল হয়ে যায়। তো বাংলাদেশও দিন দিন আসলে একটা সাইড থেকেই তো স্ট্রং হওয়া প্রয়োজন, তো সেক্ষেত্রে আসলে স্বাগতিক হিসেবে নিজেদেরকে ডেভেলপ করেছে। তো আসলে কি মনে হচ্ছে যে হতে পারে বাংলাদেশের কাছে ভারত কি আইডল নয় এক্ষেত্রে? বাংলাদেশের কাছে ভারত আইডল। ইনফ্যাক্ট সত্যি যদি বলি, আমরা আসলে আমাদের ক্রিকেট কালচারটা আমরা মোরলেস আমরা কিন্তু ভারতীয়, আমরা যদি চেষ্টা করেছি অস্ট্রেলিয়ান কোচ এনে বা শুরুতে এডি বার্লো এসে অন্য রকম স্ট্রাকচার তৈরি করা, কিন্তু শেষ পর্যন্ত সংস্কৃতিগতভাবে এবং অন্য সবকিছুর মতো প্লাস প্রতিবেশী দেশ, তার প্রভাব, দেন এগেন যে স্যাটেলাইট টেলিভিশন এই অঞ্চলে ক্রিকেটকে পপুলার করেছে, সেটা কিন্তু ইন্ডিয়া ডমিনেটেড। আমাদের অঞ্চলে ক্রিকেট পপুলার হয়েছে কিন্তু স্টার স্পোর্টস, যেটা আগে ছিল প্রাইম স্পোর্টস, ওইখানে ক্রিকেট দেখানো, এই সব কিছু মিলিত হয়েছে, সেটা কিন্তু দেখবেন যে ইন্ডিয়ার ক্রিকেটটাই দেখায়, ইন্ডিয়ার ক্রিকেটারদের দেখায়। যেমন একটা সময় এইটিতে বাংলাদেশ কিন্তু পাকিস্তানের ক্রিকেটার অনেক পপুলার ছিলেন, ইন্ডিয়া পাকিস্তান দুই দলের। তারপর যখন হলো 90s থেকে যখন স্টার স্পোর্টস ডমিনেট করা শুরু করলো, তখন আমরা শুধু টেন্ডুলকার, দ্রাবিড়েরকে দেখতে লাগলাম, একটু প্রাধান্য বেশি ওইটা চলে আসে। এই সবকিছু মিলিয়ে যেটা হয়েছে, বাংলাদেশ ইন্ডিয়ার ক্রিকেট কালচার বা আমরা কালচারালিও সেম, স্পোর্টস তো আসলে কালচারের বাইরে না, আমরা কালচারালিও কিন্তু অনেক বেশি আমরা ইন্ডিয়ানাইজ, মানে এটা বলতে কোনো অসুবিধা নেই, যেহেতু আমরা একসময় এক দেশ ছিলাম, এক সীমান্ত প্লাস বেঙ্গল এক থাকার কারণে অনেক রকম মিল আছে, আমাদের অনেকের হেরিটেজ আছে, ইন্ডিয়ান খাদ্যাভ্যাস সেম, তো সেইটা আসলে অনেক বেশি মিলে গেছে। একটা জায়গায় পার্থক্য যে ইন্ডিয়ান, যেহেতু ইন্ডিয়া অনেক বছর আগে ক্রিকেট খেলে, ওদের ক্রিকেটটা আসলে ফার্স্ট ক্লাস, ক্রিকেটটা হচ্ছে মানে ফার্স্ট ক্লাস বেস আর কি, মানে লঙ্গার ভার্সন বেস, যেহেতু ওদের ক্রিকেট স্ট্রাকচারটা যখন শুরু হয় তখন তো ওয়ানডে ছিল না, ফলে ওইটাই ছিল ওদের মেইন ক্রিকেট, টেস্টেই মেইন ক্রিকেট ছিল, এবং টেস্টের প্রস্তুতির জন্য ফার্স্ট ক্লাস ক্রিকেট হতো। আমাদের ওয়ানডেটা মেইন, যেহেতু আমরা খেলা যখন ওয়ানডে ক্রিকেটটা ক্রিকেট ডমিনেট করছে, ওই সময় আমাদের ক্রিকেটে আসা ড্রপ হয়েছে, প্লাস আমাদের ক্রিকেট স্ট্রাকচার, আমাদের প্লেয়াররা বা আমাদের আগের প্লেয়ার সবাই ওয়ানডে খেলে গেলে তৈরি হয়েছেন। আমাদের ওয়ানডে টুর্নামেন্টই হচ্ছে আমাদের সবচেয়ে বড় টুর্নামেন্ট এখনো, ঢাকা প্রিমিয়ার লিগ যদি বলেন, জাতীয় লিগ আমরা করতে পারি, ফলে এক ধরনের হয়। তো ইন্ডিয়ার সঙ্গে মজার বিষয় যে বাংলাদেশ এই জায়গায়, তারপর হচ্ছে আমাদের উইকেটটা হচ্ছে অনেক বেশি স্পিন ফ্রেন্ডলি, ব্যাটিং ফ্রেন্ডলি, ইন্ডিয়ারও তাই, ইন্ডিয়ান উইকেট এবং আমাদের উইকেট মোরলেস সেম। তো এই কারণে ইন্ডিয়া বাইরে গিয়ে প্রবলেমে পড়ে, কারণ বাইরের যে ডিফারেন্ট উইকেট, মানে পেস বোলিং উইকেট ইন্ডিয়া খেলতে পারে না, আবার দেশের মাটিতে এরকম উইকেট থেকে স্পিনার তৈরি হয়, পেস বোলার তৈরি হয় না, ফলে যেটা হয় তারা স্পিন খেলতে অভ্যস্ত হয়, পেস বোলিং খেলতে পারে না, বিদেশে গেলে পেস বোলিং খেলতে ওইটা তারা খেলতে পারে না, আমাদেরও সেম প্রবলেম। মামুন ভাই, আমরা ছোট্ট করে একটু সময় চেয়ে নিচ্ছি আপনার কাছে, আবার আলোচনায় ফিরবো, কারণ অনেকগুলো আলোচনার বিষয়বস্তু রয়েছে। দর্শক দেখছেন খেলার সময়। বাংলাদেশের অভিষিক্ত পেসার মুস্তাফিজুর রহমানকে ধাক্কা দেওয়ার জন্য ম্যাচ ফির 75% জরিমানা করা হয়েছে মহেন্দ্র সিং ধোনিকে। এছাড়া শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মুস্তাফিজুরকেও ম্যাচ ফির 50% জরিমানা করেছেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট।
ব্যাটিংয়ে নেমে ধোনি রায়না যখন মুস্তাফিজের সুইং আর কাটার সামলাতে হিমশিম খাচ্ছিলেন, তখন টিম ইন্ডিয়ার অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি করে বসলেন এক অখেলোয়াড় সুলভ আচরণ। ভারতের ইনিংসের 25তম ওভারের দ্বিতীয় বলে দ্রুত একটি রান নিতে গিয়ে বোলার মুস্তাফিজকে ধাক্কা দেন ধোনি। আর স্লোমোশন রিপ্লেতে স্পষ্ট বোঝা যায় যে ধোনি ইচ্ছে করেই মুস্তাফিজকে ধাক্কা দেন। আঘাতপ্রাপ্ত হয়ে কিছু সময়ের জন্য মাঠের বাইরেও থাকতে হয় পেসার মুস্তাফিজকে। তাই ক্যাপ্টেন কুলের এমন অশোভন আচরণ ভালোভাবে নেননি ম্যাচ রেফারি। ধোনিকে ম্যাচ ফির 75% জরিমানা করেছেন পাইকক। তবে মুস্তাফিজকেও ম্যাচ ফির 50% জরিমানা করা হয়েছে। That is the problem. Yeah, I think so, because he was never going to stop the ball on the onside. I mean, he cannot come in the way of the batsman there. I don't think there's any issue as far as MS Dhoni is completely. He was on his way. He never. It's just a mistake of the bowler, I suppose. দর্শক, আমরা আবারও চলে যাচ্ছি মামুন ভাইয়ের কাছে। মামুন ভাই, মুস্তাফিজের বিষয়ে অবশ্য আলোচনায় অনেক পরে আসবো, তবে তার আগে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে চাই। সেটা হচ্ছে ধোনি বিশ্ব ক্রিকেটের এখন লিজেন্ডারি হিসেবেই আসলে গণ্য, সেটা অবকাশ নিয়ে অবসরে না গেলেও। আর পাশাপাশি সেই তুলনায় একেবারে আন করা অভিষিক্ত মুস্তাফিজ, তাদের যে এই ব্যাপারটা নিয়ে আসলে তারা দুজনেই হয়তো এড়িয়ে চলেছেন সংবাদ মাধ্যমকে। এই বিষয়টা আপনার কাছে কি মনে হয়েছে? প্রথম হচ্ছে যে একদম ক্রিকেটে যে এরকম ঘটনা ঘটে না, মানে বিষয়টা তা না। তো আমার কাছে মনে হচ্ছে যেহেতু মুস্তাফিজের একটা প্রবলেম হচ্ছিল, আসলে যারা মুস্তাফিজ স্বীকারও করেছেন, সেটা হচ্ছে মানে উনি ব্যাটসম্যানের যে মানে রানিং লাইনে আগেও একবার ঘটেছে, রোহিত শর্মার বেলায় ঘটেছে, উনি চলে যাচ্ছেন। এই বিষয়টাতে আসলে তাকে খুব সতর্ক থাকতে হবে, কারণ যেটা হয় এটা কিন্তু মানে একাধিকবার হলে আম্পায়াররা যদি নোটিস করেন এবং আম্পায়ার যদি কনভিন্স হন যে উনি ইচ্ছা করে দাঁড়িয়েছেন বা জিনিসটা বুঝতে পারছেন না, তাহলে কিন্তু বোলিং থেকে মানে তাকে সাসপেন্ড করা হতে পারে, হয় আর কি, হওয়ার কথা একাধিকবার হলে। প্রথমবার সতর্ক করেন, তারপর। তো আমার যেটা মনে হচ্ছে যে ধোনি আসলে ওই আগের বারে উনি খেয়াল করেছিলেন যে মুস্তাফিজ বল করার পর সেই অনভিজ্ঞতার কারণে হোক অথবা ইচ্ছা করে হোক ব্যাটসম্যানদের ওই দৌড়ানোর জায়গাটায় গিয়ে দাঁড়াচ্ছেন। ফলে আমার ধারণা ধোনি আগে থেকে ঠিক করেছেন আমার সময় যদি এরকম দেখি তাহলে আই মানে পুশ হিম। ঘটনাটা সেটা ঘটেছে। এখন এটা তো নিশ্চয়ই কোনোভাবেই সমর্থনযোগ্য না। মানে প্রথম কথা হচ্ছে কোনোভাবেই কোনো ক্রিকেটারের কাছে মানে আসলে দুইটা জিনিস সমর্থনযোগ্য না। আপনি কিন্তু কোনো বোলারের কিন্তু রান আপের পর ফলো থ্রুটা খুব ইম্পর্টেন্ট। ফলো থ্রুটা এমনভাবে করতে হবে যাতে ব্যাটসম্যানের রানিংয়ে সে কোনো বিঘ্ন সৃষ্টি না করে, এটা একদম রুল, সমস্যা না হয়। এখন তারপর হচ্ছে যে ফলে মুস্তাফিজ একবার করেছেন, দ্বিতীয়বার করাটা আসলে তার যথেষ্ট সতর্ক থাকা উচিত ছিল। আনইনটেনশনাল হলেও কিন্তু আপনি করতে পারেন না, সতর্ক থাকা উচিত ছিল। তারপর মুস্তাফিজ অনভিজ্ঞ, সেটা মেনে নেওয়া যায়, কারণ মাত্র ফার্স্ট ওডিআই, এর আগে মাত্র একটা ম্যাচ খেলেছে টি-20। সেই হিসেবে ধোনি তো অনেক অভিজ্ঞ। ফলে হচ্ছে কি ধোনি আমার কাছে মনে হচ্ছে রিয়াকশনটা এই ধোনিটা ওভার রিয়াকশন হয়ে গেছে। এটা ধোনি না করলেই পারতেন আসলে, এটা ঠিক তার যে স্ট্রেচার, তার যে এটা যদি হতো যে আরেকজন অনভিজ্ঞ ব্যাটসম্যান যে মনে করছে না আমার আসলে ওকে ধাক্কা মার না হলে আমি যেতে পারছি না, হ্যাঁ, এবং জিনিসটা হচ্ছে কি ধোনি আসলে ঠিক ধাক্কা মারেনি। ধোনির কিন্তু যেহেতু তার লাইনে, ফলে কিন্তু তাকে সরিয়ে দেওয়ার রাইট তৈরি হয়, কিন্তু ধোনি যেভাবে আসলে যে আঘাতটার যে ভঙ্গি এবং যে তীব্রতা ছিল সেটা আসলে আমার কাছে মনে হয়েছে এটা ধোনি সুলভ না, বা ঠিক এটা আসলে অনুমোদনযোগ্য না, এবং এটা ম্যাচ রেফারির কাছে তাই মনে হয়েছে। এতটাই আসলে উঁচু মানের খেলোয়াড়ের কাছ থেকে, উঁচু মানের খেলোয়াড়, ধোনি যে ফিগার, ধোনি যে বিগ স্ট্রেচার ইন গ্লোবাল ক্রিকেট, ধোনির ক্যাপ্টেন্সি, ধোনি তো একটা বড় ফিগার। ফলে ধোনির কাছ থেকে আসলে এমন কিছু সবাই দেখতে চায় যেটা আসলে অন্যরা অনুসরণ করবে। তো এরকম একটা জিনিস ধোনির কাছে দেখা তো এটা তো অনুসরণযোগ্য না। আমরা ক্রিকেটে এরকম আরো দেখেছি যে কেটলি অ্যাম্বরোসের ক্রিকেটীয় যে উদারতা, ক্রিকেটীয় উদারতা টেন্ডুলকারকেও দেখেছি। হ্যাঁ, ক্রিকেটের উদারতা আছে, কিন্তু সেই ক্রিকেটের উদারতা আসলে এখন দিন দিন কমছে। যে উদারতার কথাগুলো আমরা বলছি সেগুলো অনেক সময়ের খেলোয়াড় আসলে যখন সত্যিকার অর্থে ক্রিকেটাররা ক্রিকেট খেলতো, এখন বলা হয় যে খেলোয়াড়রা ক্রিকেট খেলে, ফলে সেটা আসলে কমে এসছে। এখন যেহেতু ফিয়ার্স কম্পিটিশন হয়, উত্তেজনা অনেক বেশি থাকে, এই ধরনের ঘটনা ঘটে। প্লাস হচ্ছে কালকে আরেকটা জিনিস হয়েছিল কি, পুরো মাঠের অ্যাটমসফিয়ারটা আমার কাছে মনে হয়েছে যে ইন্ডিয়ান টিম হয়েছে কি এখন তারা সব জায়গায়, পৃথিবীর সব জায়গায় কিন্তু ইন্ডিয়ান টিম খেলে হচ্ছে হোম গ্রাউন্ডের ফ্যাসিলিটিস নিয়ে। লাইক যে আপনি অস্ট্রেলিয়ার সঙ্গে ওয়ার্ল্ড কাপ সেমিফাইনাল দেখেন, মনে হচ্ছিল ইন্ডিয়া খেলা হচ্ছে। পৃথিবীর সব জায়গায় কিন্তু ইন্ডিয়ানরাই খেলা দেখে। এই প্রথম মানে পাকিস্তানের সঙ্গে যেহেতু নিয়মিত খেলা হয় না, সব পাকিস্তান সফর করে না, বাংলাদেশে এসে তারা দেখলো যে তাদের বিরুদ্ধে অনেক সমর্থক। তো আমার কাছে মনে হচ্ছে ঠিক এটা আসলে তারা নিতে পারেনি। এমনভাবে তারা ডোমিনেট করছে, তারা মনে হচ্ছে পৃথিবীর সবাই সবসময় ভারতকেই সমর্থন করবে, তাদের গ্যালারি তাদের পক্ষেই থাকবে। ঠিক একটা দেশে তাদের বিরুদ্ধে গ্যালারি, এবং বাংলাদেশের দর্শকরা অত্যন্ত মানে কি বলা যায়, খুবই আবেগী, উত্তেজিত। ফলে উত্তেজনার প্রকাশ। ফলে আমার কাছে মনে হচ্ছে ইন্ডিয়ান টিমের যে অনেকগুলো রিয়াকশন, তারা যে ব্যাটিংকে কিছুটা তারা সিটিয়েছিল শুরুতে, তারপর আমরা দেখেছি ধোনির এই যে রিয়াকশন, আমার কাছে মনে হচ্ছে এগুলো ওইসবের প্রভাব। ক্রিকেটারদের পেশাদারিত্ব সাফল্যের অন্যতম কারণ। ভারত বধের পর এমনটাই মন্তব্য করলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এছাড়াও মাঠে মাশরাফির নেতৃত্ব গুণের দারুণ প্রশংসা করেন পাপন। তবে মাঠের ক্রিকেটে ভারত শত্রু নয়, বরং বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিতে অতীতে ভারতের অবদান আছে বলে জানান বোর্ড সভাপতি।
মাঠে তিনি জয়ের নেশায় প্রতিপক্ষের জন্য আপোষহীন, আর দলের সতীর্থদের ক্ষেত্রে প্রেরণার প্রতীক। তাই তো তিনি বিচক্ষণ টাইগার দলনেতা মাশরাফি বিন মুর্তজা। ম্যাচের কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন ভারত বদে। এই যেমন ম্যাচ স্ট্রাইক বোলার হওয়া সত্ত্বেও অভিষিক্ত মুস্তাফিজ আর তাসকিনে রাখেন আস্থা, আর বলার পরিবর্তন কিংবা ধোনির বাঁহাতি লেগ স্পিনে দুর্বলতা জেনে সাকিবকে দিয়ে সাফল্য তুলে আনা। এছাড়াও গেল বছর নানা কাণ্ডে টিমের শৃঙ্খলার প্রশ্ন। এসবের ঊর্ধ্বে নয়াল এক্সপ্রেস অসাধারণভাবে দলকে গেঁথেছেন এক সুতোয়। তাই প্রশংসায় খোদ বোর্ড প্রধান নিজেই। এমন একটা ক্যাপ্টেন আমাদের দরকার ছিল পুরো টিমের অ্যাটিটিউডটা চেঞ্জ করার জন্য, সেই জন্যই তখন মাশরাফি হ্যাজ এ গ্রেট রোল। বিশ্বকাপে মেলবোর্নে চুরি হওয়া স্বপ্নের কারণে ক্ষুব্ধ বাংলাদেশের সমর্থকরা ভারতের ওপর, কিন্তু তা মানছেন না পাপন, বরং স্বীকার করলেন বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিতে টেস্ট স্ট্যাটাস অর্জনে টাইগার ক্রিকেটের পরম বন্ধু বর্তমান বিসিসিআর সভাপতি জগমোহন ডালমিয়ার আন্তরিকতার কথা। এখন যে বিসিসিআই যে প্রেসিডেন্ট, হি হ্যাজ হেল্পড আস আ লট, এবং আমাদের আজকের এই উন্নতির পিছনে তার বিরাট অবদান আছে। আচ্ছা, এইটা এখানে রিভেঞ্জের কোনো প্রশ্নই ওঠে না। তবে মাঠের ক্রিকেটে পাপনের কিন্তু প্রার্থনা সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতকে আবারও হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই পুরো জাতিকে গর্বিত করবে টাইগাররা। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। মুস্তাফিজুর রহমান বাংলাদেশ না ক্রিকেট বিশ্বের নতুন এক বিস্ময়ের নাম। পাকিস্তানের বিপক্ষে টি-20 অভিষেকে তার পারফরমেন্স ছিল নজরকাড়া, আর ওয়ানডে অভিষেকে ভারতের শক্তিশালী ব্যাটিং লাইন আপে গুড়িয়ে দেওয়ার পাশাপাশি অভিষেকে 5 উইকেট নিয়ে হয়ে গেছেন ক্রিকেট ইতিহাসের অংশ। মুস্তাফিজের স্বপ্নিল অভিষেকের গল্প থাকছে এবারের প্রতিবেদনে। ম্যাচ শুরুর আগে মাশরাফির হাত থেকে ওয়ানডে ক্যাপ পড়েছিলেন বাংলাদেশের 118তম ওডিআই ক্রিকেটার মুস্তাফিজুর রহমান। 19 বছরের মুস্তাফিজ তখন কি জানতেন ম্যাচ শেষে নায়কও হবেন তিনি? ধোনি, কোহলি, রায়নাদের দম্ভ চূর্ণ করে বাংলাদেশকে অবিস্মরণীয় এক জয় এনে দিয়ে শুধু মাশরাফি সাকিবদেরই না, বাংলাদেশের 16 কোটি মানুষেরও নায়ক মুস্তাফিজুর রহমান। তাই তো ম্যাচ শেষে মাঠের আগ্রাসী কাপ্তান ম্যাচের স্নেহাশিস সাতক্ষীরার ক্রিকেটার মুস্তাফিজ। অভিষেকটা যে দারুণ হতে যাচ্ছে তার আভাস মিলেছিল ভারতের ইনিংসের প্রথম ওভারই। নতুন বলে বাংলাদেশের সেরা বোলার বলা হয় মাশরাফি বিন মুর্তজাকে। তবে আস্থা ছিল বলেই কিনা ম্যাচ নিজে না করে বল তুলে দেন মুস্তাফিজের হাতে। প্রথম স্পেলে অসাধারণ কিছু করতে না পারলেও বেশ কবার পরাস্ত করেছিলেন ধাওয়ান রোহিত শর্মাকে। তবে দ্বিতীয় স্পেলে শুধু ভারতকেই না, বিশ্বকেও চেনালেন নিজের জাত। ওয়ানডে সিরিজের স্কোয়াডে ডাক পেয়ে মুস্তাফিজ হুঙ্কার দিয়েছিলেন নিজের সেরা অস্ত্র অফ কাটার দিয়েই গুড়িয়ে দিতে চান ভারতের ব্যাটিং লাইন আপ, করলেনও তাই। নিজের চতুর্থ ওভারে স্লোয়ার অফ কাটারে বোকা বানালেন রোহিত শর্মাকে। মুস্তাফিজের প্রথম উইকেটটি হল ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের মালিকের। এর পরের ওভারেই নাসেরের দুর্দান্ত এক ক্যাচে রাহানেকে পরিণত করলেন নিজের দ্বিতীয় শিকারে। মাঝে ভারতের অধিনায়ক ধোনি ইচ্ছাকৃতভাবে মুস্তাফিজকে ধাক্কা দিলে কিছু সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হয় তাকে। তবে ধোনির এমন আচরণে আরো তেতে ওঠেন মুস্তাফিজ। পাওয়ার প্লেতে অধিনায়ক শরণাপন্ন হন এই অভিষিক্তের, আর আবারও এক অসাধারণ অফ কাটারে ভয়ঙ্কর হয়ে উঠতে থাকা সুরেশ রায়নাকে ফিরিয়ে দিয়ে টাইগারদের জয়ের কাছাকাছি নিয়ে যান। এরপর অশ্বিন ও জাদেজাকে ফিরিয়ে ওয়ানডে ইতিহাসে দশম ও বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে অভিষেকে 5 উইকেট তুলে নেন মুস্তাফিজ। তুলে নিতে পারতেন ষষ্ঠ উইকেটও যদি মোহিত শর্মার ক্যাচটি নিতে পারতেন, কিন্তু তা না হওয়ায় আক্ষেপ থাকতেই পারে। কিন্তু মুস্তাফিজের এমন দিনে, বাংলাদেশের এমন দিনে সেসব না হয় ভুলেই থাকা যাক, হোক শুধু তার গুণকীর্তন। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। বাবা মা চেয়েছিলেন ছেলে ডাক্তার হোক, কিন্তু পড়ালেখায় খুব একটা মন না টানায় মন পড়ে থাকতো ক্রিকেট মাঠে। আর সেখানে নিজেকে নতুন করে আবিষ্কার করেন সাতক্ষীরার ক্রিকেটার মুস্তাফিজুর রহমান। ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডে জয়ের নায়ক মুস্তাফিজের বাবা আর ভাই দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেন এবং দেশবাসীর কাছে দোয়া চান সন্তানের জন্য। ফ্যামিলির ইচ্ছা ছিল যে ও ডাক্তার বা ইঞ্জিনিয়ার হোক। তারপরে এটা তো ওর প্রথমে মোটা ছিল না, যে পড়াশোনা খুব ভালো মনোযোগও ছিল না, বসতো না। ওর ক্রিকেটের দিকে খুব ভালো হয়েছিল। এরপরে আস্তে আস্তে আমি চেষ্টা করলাম যে কি করা যায়, ক্রিকেট সাথে ভালো, তাহলে ইঞ্জিনি খেলা। একে একে দেখা গেল যে 5টা উইকেট যখন পেল তখন আমার আর কি এতে আনন্দ আর ধরে না। আর সমস্ত
মানে লোকের কাছে যারা যারা দেখছিল সবাইকে ভালো বললো। আমি চাই যে সাতক্ষীরাবাসীর সে একটা গৌরব হয়ে থাকুক, আর সমস্ত বাংলাদেশের জন্য সে একটা কৃতি সন্তান হয়ে যাবে। দর্শক, আবারও চলে যাচ্ছি মামুন ভাইয়ের কাছে। মামুন ভাই, যে প্রশ্নটা এখন করতে যাচ্ছি নিশ্চয়ই বুঝতেই পারছেন, আসলে মুস্তাফিজুর রহমান এবং তার অফ কাটার এই বিষয়ে কি বলবেন? কি মনে হচ্ছে বাংলাদেশের সম্ভাবনাময় পেসার একজন, তো ভবিষ্যৎ এটা আসলে অনেক কিছু মানে ইয়ে করা আছে। যেমন আজকে আমি দেখছি, প্রথম হচ্ছে আমার এই আপনার এটা দেখতে দেখতে মনে হচ্ছিল যে মেলবোর্নে যখন আমরা ইন্ডিয়ার কাছে হারি, তখন কিন্তু খুব ক্রিকেট সার্কিটে অল্প কিছু লোক ছাড়া বাংলাদেশে কেউ মুস্তাফিজের নামই জানতো না। এই 2 মাস 3 মাস আগের ঘটনা। তো এই 2 মাস 3 মাস পরে ভারতের বিপক্ষে আমরা যেটাকে মানে আমি যদি প্রতিশোধ নাও বলি, আমরা ওই দিন আমাদের বঞ্চনার যে দুঃখ ভুললাম, সেটা আমাদের জেতালো মুস্তাফিজ, যে মুস্তাফিজকে আমরা চিন্তামই না। এটা কি প্রমাণ করে? এটা প্রমাণ করে আসলে আমাদের ক্রিকেট মানে কি বলে, আসলে বাংলাদেশ একটা ক্রিকেট খনি, ক্রিকেট প্রতিভার খনি হয়ে উঠেছে। আমাদের মানে চোখের আড়ালেও অনেক প্রতিভা ঘুরে বেড়াচ্ছে, মানে চোখের আড়ালে ঠিক বলবো না, যে সারা দেশেই। কারণ হচ্ছে কি যে, এবং আপনি দেখেন মুস্তাফিজের যে বাবা এবং তার সাক্ষাৎকার দেখলাম, মুস্তাফিজ এসছে সাতক্ষীরা থেকে, একটা ছোট্ট শহর থেকে, যেখান থেকে শম্ভু সরকার এসছে। তার মানে কি এখন বাংলাদেশে ওই ছোট্ট জায়গার ছেলেরাও যে ওইখানে খেলে। মুস্তাফিজের কিন্তু গ্রামের বাড়ি সাতক্ষীরা শহর থেকে 40 কিলোমিটার। তার মানে আপনি মনে করেন যে গ্রামে থাকে, সেখান থেকে সাতক্ষীরাই ছিল। আমি যা পড়লাম যে সাতক্ষীরা ছিল তার কাছে অনেক দূরের জায়গা, ওইটাও সে চিন্তা না। তার মানে কি? তার মানে হচ্ছে বাংলাদেশে প্রত্যন্ত গ্রামে থাকা একটা ছেলেও এখন যদি তার মধ্যে সে ভাবতে পারে যে আমিও ওইখানে যেতে পারবো, আমিও টিভিতে সে তাসকিন, মাশরাফি, সাকিবকে দেখে ভাবতে পারে যে আমিও 1 বছর পর 2 বছর পর আমি যেতে পারবো। কারণ এই মুস্তাফিজের গল্প তাই। এবং মুস্তাফিজ না, তার আগে আমরা আরো অনেকের গল্প দেখেছি। আপনি যদি আমাদের এই কি বলে প্রায় সবাই সোহাগ গাজীর গল্প যদি বলি আমরা, তারপর হচ্ছে যারা এসছে অনেকের গল্প, সবাই এসছে এই ছোট ছোট জায়গা থেকে। এর মধ্যে দিয়ে প্রমাণিত হচ্ছে আমাদের ক্রিকেটটা ছড়িয়ে গেছে সারা দেশে। এবং আমাদের কিশোরদের কাছে এখন ডাক্তার, ইঞ্জিনিয়ার, বাবা মা যাই করুন, তাদের কাছে একটা বড় স্বপ্নের জায়গা হচ্ছে ক্রিকেট খেলে নিজের ভাগ্য বদলানো। এবং যেহেতু ফ্যামিলিগুলো এখন এই যে মুস্তাফিজের গল্প, এটা দেখে কিন্তু আরেকজন বাবা ভাববে যে না, মানে জোর করে ডাক্তার বানাবে, ইটস নট দ্যাট। ছেলের মধ্যে যদি ক্রিকেটীয় প্রতিভা থাকে, তাকে আমরা ক্রিকেটার বানানোর জন্য একটা পরিবেশ দিই। কারণ আমাদের দেশে বা আমাদের সমাজে, এই ধরনের সমাজে যেটা হয় যে খেলার জন্য ফ্যামিলি থেকে সাধারণত খুব সাপোর্ট পাওয়া যায় না। কিন্তু এই মুস্তাফিজটা তৈরি হয়ে প্রতিষ্ঠিত হয়ে আমাদের সারা দেশের বাবা মাদের এই মেসেজ দিচ্ছে যে তোমাদের ছেলেদেরকে তোমরা ক্রিকেটার বানাতে পারো। এবং এর ফলে কি হবে? ক্রিকেটার হওয়ার সুযোগটা তৈরি হবে, আরো বেশি প্রতিভা বাংলাদেশে হবে, এটা আমরা পাবো। এটা হচ্ছে একটা বিষয়। আর তৃতীয় আরেকটা বিষয়, মুস্তাফিজের বোলিং এর কথা যারা বলছিলেন, এখানে আমি স্পেশালি আমি ধন্যবাদ দিতে চাই। আমরা অনেক ক্ষেত্রে আমরা আসলে তো শুধু ক্রিকেট প্রশাসনকে সমালোচনা করি, আমাদের সিলেকশন কমিটিকে, যারা মুস্তাফিজকে মানে প্রপারলি পিক করেছে। কারণ মুস্তাফিজ কিন্তু খুব এক্সপ্রেস বলার না, খুব জোরে বলার না যে সবাইকে চমকে দেবে। ফিজিক্যালিও তাকে মনে হয় না যে এরকম একটা বড় ম্যাচের জন্য ফিট। ফলে ঠিক এরকম একটা প্লেয়ারকে কিন্তু পিক করার আগে কিন্তু অনেক ভাবতে হয়। প্লাস আমাদের দেখেন কালকে যদি আমি দেখি 3 জন পেসার ছিল, 4th পেসার হিসেবে আনা, পাকিস্তানের সঙ্গে তাকে ইউজ করা হলো একদম মানে চমকছে, সারপ্রাইজ প্যাকেজ। তারপর কিন্তু আবার খেলানো হলো না, তারপর আবার ওয়ানডে নিয়ে আসা হলো। তার মানে তাকে খুবই চমৎকারভাবে কিন্তু ব্যবহার করেছে আমাদের সিলেক্টররা, খুব চমৎকারভাবে তাকে তুলে এনেছেন, টিম ম্যানেজমেন্ট খুব ভালোভাবে ব্যবহার করেছে। কালকে আপনি দেখেন মাশরাফি কি করলো, হ্যাঁ নিশ্চয়ই নিজে বল না করে কিন্তু সাকিব দিয়ে শুরু করালো। এটা ট্যাকটিক্যাল প্লয়, যে ইন্ডিয়ার যেহেতু তার সম্পর্কে জানে না, ফলে এটা খুব ভালো হয়েছে। কিন্তু একই সঙ্গে অধিনায়কের এই যে উদারতা, এবং অধিনায়ক যে তাকে এই বিশ্বাসটা দিল, যখন আপনার অধিনায়ক আপনার উপর বিশ্বাস রাখবে, ইট গিভস ইউ এ লট অফ মোটিভেশন। তখন আপনার মনে হয় যে আমি তার জবাব দেই। মুস্তাফিজের মধ্যে ওইটাও ভালো কিছু করার উদ্দীপনা বা অনুপ্রেরণা। আমাদের মাশরাফি ক্যাপ্টেন হওয়ার ফলে যেটা হয়েছে, যেটা আমাদের বোর্ড প্রেসিডেন্ট বলছিলেন যে খেলোয়াড়রা টিমটাই বদলে গেছে, হুইচ ইজ রাইট। আমি মনে করি যে আমি ওয়ার্ল্ড কাপের সময় সেটা আমি লিখেছি যে বাংলাদেশের পরিবর্তনের সবচেয়ে বড় কারণ হচ্ছে মাশরাফির অধিনায়কত্ব। সবার রেসপেক্ট রেখে বলছি, টিমটাকে যে ডিসইন্টিগ্রেটেড ছিল, এটাকে মাশরাফি ঠিক একটা ফোকাসে নিয়ে এসেছে। সবাই এখন টিমের জন্য খেলে, ওইটা হয়েছে। আর নিজে পেস বোলার হওয়ার কারণে তাসকিনকে ম্যানেজ করা, রুবেলকে আমি দেখেছি ওয়ার্ল্ড কাপের সময় তারা একসঙ্গে মাশরাফি ওদের দুজনকে নিয়ে ঘুরছে, বসছে, কথা বলছে। পেস বোলিং তো আমাদের স্ট্রেংথ না, সেটাকে স্ট্রেংথ বানিয়ে ফেলেছে। মাশরাফি ক্যাপ্টেনের কারণে পেসারদের ওই বিশ্বাস, তাদের দুর্বলতা শক্তি জানে, তাদেরকে গাইড করতে পারে, ফলে ফার্স্ট ইন অনেক সার্ভিস তারা পায়। মানে মাঠে এক ধরনের অভিভাবকত্ব জুনিয়র পেসাররা পেয়ে থাকে মাশরাফির কাছ থেকে। ফলে এটা হচ্ছে তাদের জন্য একটা পজিটিভ বিষয়। তো এই সবকিছু মিলিয়ে মুস্তাফিজের সবকিছু ক্লিক করেছে। এবং আমি বিচ্ছিন্নভাবে এটা মুস্তাফিজের জায়গায় দেখতে চাই না, কারণ হচ্ছে এরকম বাংলাদেশে কিন্তু এখন আপনি দেখেন সৌম্যকে আমরা ওয়ার্ল্ড কাপের আগে আমরা কিভাবে চিনতাম, ঠিক না? সৌম্য এখন বাংলাদেশের, কালকে আপনি দেখেন মনে হচ্ছে যে সৌম্য ইজ দ্য ম্যান। হ্যাঁ, তাইজুল দেখেন, মানে জিনিসটা হচ্ছে। এবং এটা হচ্ছে কি, এখন কম্পিটিশনটা এত বেশি যে আপনি আসবেন ভালো করবেন, সাব্বিরের কথা ক্ষেত্রে বলতে হয়, সাব্বিরের কথা বলতে আপনি আসবেন ভালো করবেন, পারফর্ম করবেন না, সঙ্গে সঙ্গে আরেকজন মুস্তাফিজের মতো আরেকজন জায়গা নেবেন। মুস্তাফিজ ভালো করছে, না হলে
আরেকজন এক্স ওয়াই জায়গায় নিয়ে নেবে, ফলে ওইটাও কিন্তু তাদেরকে মোটিভেট করে যে আমাকে প্রতি মুহূর্তে পারফর্ম করতে হবে। আরেকটা সিনিয়র প্লেয়ারদেরও করে আরেকটা বিষয় মামুন ভাই, সেটা হচ্ছে এই যে ইনজুরিও কিন্তু এই ধরনের সুযোগটা করে দিচ্ছে, যারা ইনজুরির কারণে বাইরে যাচ্ছেন, যদি বিজয়ের কথা বলতে হয়, মানে তারপরে রিপ্লেসমেন্টে যারা আসছেন না, ইনজুরির কারণে হবে কি সজল, সবসময় হবে এটা, যখন আপনি অনেক বেশি খেলবেন ইনজুরি হবে। ইনজুরি ম্যানেজমেন্টের চেষ্টা করতে হবে, কম বেশি হবে। ইনজুরি তো পুরোপুরি কিছুটা নিজের কাছে, কিন্তু পুরোপুরি না, কিন্তু আপনি খুব ফিট একটা প্লেয়ারও ইনজুর্ড হতে পারে। চ্যালেঞ্জটা হচ্ছে যখন আপনার প্লেয়ার ইনজুর্ড হবে তখন আপনি প্রপার প্লেয়ারদের তাকে রিপ্লেস করতে পারছেন কিনা। যদি হচ্ছে যে আপনার একটা প্লেয়ার ইনজুর্ড, এখন আপনি প্লেয়ার পাচ্ছেন না, তখন বোঝা যেত যে আপনার আসলে ক্রিকেট লাইনটা ঠিক নাই। যেহেতু তাদের জায়গায় তাদের মতো প্লেয়ার পাচ্ছি, বা তাদের যে ক্ষেত্র বিষয়ে বেটার পাচ্ছি, বা তার জায়গায় যে কেউ সুযোগটা নিচ্ছে, তখন কম্পিটিশনটা বেড়েছে এবং সেটা তৈরি হয়েছে। আর যেটা বলছিলেন আপনি কাটার এবং স্লোয়ার, সেটা তো আসলে পেস বোলারদের আসলে এটা খুব বিরোধ, মানে কি বলবো আমি, যে স্লো পেস অত স্লো বল করে, তো স্লো বল যারা করে তাদের আসলে এইসব জিনিস থাকতেই হয়, চেঞ্জ অফ ভেরিয়েশন, মানে পেস তো অত বেশি না, কাটার। তো সেই জায়গাটুকুর যে চমৎকার ব্যবহার, এটা তো হচ্ছে কি ক্রিকেটে ওই জায়গায় ব্রেইন প্রপার ইউজ, ব্যাটসম্যানকে রিডিং, ওটা অনেক বেশি লাগে, বারবার পরীক্ষা করে, এটা সে কালকে চমৎকার করেছে। তবে একটা কিন্তু যদি সুযোগ থেকে আমি বলতে চাই, যে আমি কাজকে দেখছিলাম যে ও, তাইজুল, গাজী সবাই কিন্তু আমাদের অভিষেকে খুব ভালো করে, তারপর সেটা ধরে রাখতে পারে না। কারণ তারপর আসলে চ্যালেঞ্জ, এখন মুস্তাফিজকে কালকে কেউ চিনতো না, আগামী দিন থেকে কিন্তু চিনে তাকে অ্যানালাইজ করা শুরু হবে, তারপরে মুস্তাফিজের আসল চ্যালেঞ্জ। এখন আমাদের চ্যালেঞ্জ কি, আমাদের টিম ম্যানেজমেন্টের চ্যালেঞ্জ হচ্ছে ওকে যে অপোনেন্ট চিনে ফেলছে, তারপর ওই চ্যালেঞ্জটা সে কিভাবে মোকাবেলা করবে, ওইটা তাকে ওই দীক্ষাটা দেওয়া। আসলে ব্যাপারটা হচ্ছে পারফরমেন্সটা ধরে রাখাটাই হচ্ছে বড় পরীক্ষা, যেটা আমরা চাইবো সবসময় যে মুস্তাফিজ কেন বাংলাদেশের সব পারফর্মাররাই ভালো করুক সবসময়ের জন্য। মামুন ভাই, অসংখ্য ধন্যবাদ এত রাতে আমাদের স্টুডিওতে আসার জন্য, এতক্ষণ সময় দেওয়ার জন্য। আর ভবিষ্যতেও আপনাদের কাছ থেকে এরকম সহযোগিতা প্রত্যাশা করি। নিশ্চয়ই, ধন্যবাদ আপনাকেও। এখন থেকে ক্রিকেট পরাশক্তি হিসেবে বাংলাদেশকে সমীহ করে চলবে ভারত, এমনটাই মন্তব্য করলেন দেশের সাবেক ক্রিকেটাররা। পাশাপাশি অভিষেক ম্যাচে মুস্তাফিজুর রহমানের দুর্দান্ত বোলিং ও অধিনায়ক হিসেবে মাশরাফির দক্ষতার প্রশংসা করতে ভোলেননি তারা। পারফরমেন্সের এমন ধারাবাহিকতা ধরে রাখলে বাকি দুই ম্যাচেও ভারতকে নাস্তানাবুদ করবে মাশরাফি সাকিবরা, এমনটাই প্রত্যাশা তাদের। বিশ্বকাপে ভারতের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ম্যাচের দুঃসহ স্মৃতি এতদিন বয়ে বেড়াচ্ছিল টাইগাররা, যা ঘোচাতে ভারতের বিপক্ষে টাইগাররা তুলে নিয়েছে ৭৯ রানের দুর্দান্ত এক জয়। আর এ জয়ে বেশ সন্তুষ্ট বাংলাদেশের সাবেকরা। ম্যাচে টাইগারদের দলগত পারফরমেন্সের পাশাপাশি মাশরাফির অধিনায়কত্ব ও ওয়ানডেতে অভিষেক হওয়া মুস্তাফিজের বোলিং এর প্রশংসা করেন সাবেক টাইগার সানোয়ার হোসেন ও খালেদ মাসুদ পাইলট। সেই সাথে তারা মন্তব্য করেন ক্রিকেট বিশ্বে এখন অন্য দলগুলো টাইগারদের দারুণ সমীহ করবে। সুপার একটা স্ট্র্যাটেজিক যে এগেইনস্ট ইন্ডিয়া স্পিনার্স কমাই দিয়ে চারটা পেস বোলার, মুস্তাফিজকে শুধু পেস বোলার হিসেবে ধরে না, আমি ওয়ান কাইন্ড অফ লেফট আর্ম ফাস্ট বোলার স্পিনারও বলতে পারেন। টোটাল টিমটাই ভালো পারফর্ম করেছে, প্রত্যেকটা যে যার যখন দরকার ছিল সেই সময় পারফর্ম করে গেছে। ক্যাপ্টেন মাশরাফি যেভাবে হ্যান্ডেল করেছে বোলিং ডিপার্টমেন্টটাতে, হয়তো দুই এক জায়গায় একটু নাসিরকে একটু এক্সট্রা বল করা নিয়েছে, বাট তারপরও আমি বলবো যে অসাধারণ। এক কথা অসাধারণ, যেটা বলতে হবে কালকের টিমটা বা বাংলাদেশ টিমটা পুরোপুরি ইন্ডিয়ার জন্য সারপ্রাইজিং ছিল। মুস্তাফিজ এক্সট্রাঅর্ডিনারি বোলিং করেছে, 300+ রান যে কোনো টিমের জন্যই কিন্তু একটা বড় টোটাল। বাকি দুই ম্যাচে মূল একাদশে কোনো পরিবর্তন না এনে দলের যেটুকু দুর্বল দিক রয়েছে তার দিকে নজর দিতে পরামর্শ দিলেন তারা। উইক পয়েন্ট এবং ইমপ্রুভমেন্ট এটা কোনো শেষ নাই, এখন খুব ভালো ফিল্ডিং সাইড এবং এটা ইমপ্রুভ করার আরো জায়গা আছে আমি মনে করি। বোলিং সবকিছুই ভালো ছিল, আমার কাছে মনে হয় তেমন কোনো চেঞ্জেসের জায়গা আছে। শুধু ব্যাটসম্যানদের কাছে শুধু একটু আশা করবো যে একটু লম্বা ইনিংস খেলা। এছাড়াও টাইগারদের এমন ধারাবাহিকতা অব্যাহত থাকলে সিরিজের বাকি দুই ম্যাচেও ভারতকে হারাতে কষ্ট হবে না বলে বিশ্বাস এই দুই সাবেকের। বাংলাদেশ টিম আরো যে দুটো ম্যাচ আছে আরো ভালো করবে। ওয়ান ডে ক্রিকেটে বাংলাদেশ কিন্তু অপোনেন্টকে অস্ট্রেলিয়া না পাকিস্তান না ইন্ডিয়া এটা কিন্তু কেউই কাউন্ট করে না, এখন প্রতিটা ম্যাচে জেতার জন্য নামে। ফার্স্ট টার্গেট হওয়া উচিত আমাদের সিরিজটা উইন করা। মিরপুরে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে 21 ও 24 জুন সিরিজের বাকি দুই ওয়ানডে অনুষ্ঠিত হবে। নিয়ামতুল্লাহ বাবু, সময় সংবাদ, ঢাকা। এবার ফুটবল। নানা নাটকীয়তার পর আবারও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের দায়িত্ব নিলেন জোসেফ আফুসি। তবে দীর্ঘমেয়াদী কোনো চুক্তিতে নয়, বর্তমান লিগ চ্যাম্পিয়নদের সাথে এই নাইজেরিয়ানের চুক্তিটা আগামী সেপ্টেম্বর পর্যন্ত। আর দায়িত্ব নিয়ে শেখ জামালকে লিগ টাইটেল জেতানোর ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন আফুসি। কোচ হিসেবে শেখ জামালের সাথে আফুসির সখ্যতা 2012-13 ফুটবল মৌসুম থেকে, যদিও সে মৌসুমে ক্লাবকে কোনো শিরোপা জেতাতে পারেনি এই নাইজেরিয়ান। তবে এর পরের মৌসুমে আফুসির হাত ধরে ফেডারেশন কাপ জেতে শেখ জামাল। কিন্তু একই সময়ে আফুসির পাশাপাশি মারুফুল হককে ক্লাব কর্তৃপক্ষ দলের উপদেষ্টা কোচ হিসেবে নিয়োগ দিলে এই নাইজেরিয়ানের সঙ্গে সম্পর্কের ভাটা পড়ে শেখ জামালের।
সে বছরই আই লিগের দল চার্চিল ব্রাদার্সের দায়িত্ব নিয়ে ভারত পাড়ি জমান আফুসি, কিন্তু কাকতালীয়ভাবে লিগের মাঝপথে এই মারুফুলকে হটিয়ে আবারও শেখ জামালের দায়িত্বে জোসেফ। আর দ্বিতীয় মেয়াদে দলের সাথে যোগ দিয়ে নিজের লক্ষ্যের কথা জানালেন শেখ জামালের সাবেক এই ফুটবলার। শেখ জামালের সাথে কাজ করা সবসময় চ্যালেঞ্জের, আর আমি চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। যদিও শেখ জামালের সাথে অন্য ক্লাবগুলোর ব্যবধান খুব বেশি না, কিন্তু লিগ টাইটেল জয়ের ব্যাপারে আমি বেশ আত্মবিশ্বাসী। নতুন কোচ নিয়োগের দিনে দলের কাঠামোতেও পরিবর্তন এনেছে শেখ জামাল, যেখানে দলের চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক ফুটবলার আশরাফুদ্দিন আহমেদ চুন্নুর কাঁধে, আর তার ডেপুটি করা হয়েছে ক্লাবটির সমন্বয়ক আব্দুল গাফফারকে। আমরা যারা এই দায়িত্ব নিলাম আজকে, আমাদের কাজ হচ্ছে খেলোয়াড়দের মোটিভেশন তৈরি করা, কোচদের সঙ্গে মিটিংয়ে বসা, খেলোয়াড়দেরকে ঠিকমতো তাদের সুযোগ সুবিধা দেওয়া, মাঠে যেন ভালো পারফর্ম করতে পারে সেইভাবে তাদেরকে সাপোর্ট দেওয়া। এদিকে হঠাৎ করে কেন এত রদবদল শেখ জামালে, জবাবটা বেশ স্পষ্ট ভাষায় দিলেন ক্লাব কর্তা। বিদেশ থেকে কোচ নিয়ে এসেছি, বিদেশ থেকে ইউ ক্যান সি দ্য গোলকিপার কোচ ইজ অলসো হিয়ার। 11 জনের একটা কমিটি করে দিয়েছি এবং ম্যানেজমেন্ট কোচিং স্টাফ সব চেঞ্জ করে দিয়েছি। আই বিলিভ দেয়ার উড বি আ চেঞ্জ ইন দ্য টিম ইনশাআল্লাহ। আর এই ধারাবাহিকতায় দ্রুতই ফুটবলারদের জন্য একজন বিদেশি ট্রেনারও নিয়োগ দেওয়া হবে বলে জানান ক্লাব প্রেসিডেন্ট। এস.এম. ইকবাল, সময় সংবাদ, ঢাকা। কোপা আমেরিকার খবর। গ্রুপ এ থেকে কোয়ার্টার ফাইনালের টিকিট লড়াইয়ে আজ মুখোমুখি হবে স্বাগতিক চিলি ও বলিভিয়া। সমান 4 পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনালের পথে অনেকটাই এগিয়ে রয়েছে দুদলই। সান্তিয়াগো দা চিলিতে ম্যাচটি শুরু হবে রাত 3টায়। অন্যদিকে একই গ্রুপের কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াই জমিয়ে দিতে ইকুয়েডরের মুখোমুখি হবে মেক্সিকো। এই ম্যাচে মেক্সিকো বড় ব্যবধানে জয় পেলে কঠিন সমীকরণে পরিণত হবে কোয়ার্টার ফাইনালের পথ। স্তাদিও এল তেনেইতিতে ম্যাচটি শুরু হবে ভোর 5:30টায়। বিশ্বের সবচেয়ে প্রাচীন আঞ্চলিক টুর্নামেন্ট কোপা আমেরিকা, যার উত্তাপের মাত্রাটা বেশ ভালোভাবে টের পাচ্ছে ফুটবল বিশ্ব। 2 ম্যাচে সমান 4 পয়েন্ট পাওয়া চিলি ও বলিভিয়া মুখোমুখি হচ্ছে গ্রুপ এ থেকে কোয়ার্টার ফাইনালে ওঠার সমীকরণের মারপ্যাচ এড়াতে। কারণ এ ম্যাচে জয়ের সাথে সাথে নিশ্চিত হবে কোয়ার্টার ফাইনালের টিকিট, আর হেরে গেলে তাকিয়ে থাকতে হবে গ্রুপের শেষ ম্যাচের দিকে। এমনই বাঁচা মরার লড়াইয়ে পরিসংখ্যানের পাতা থেকে অনুপ্রেরণা নিতে পারে স্বাগতিক চিলি, কারণ বলিভিয়ার বিপক্ষে গেল 8 দেখায় কখনো হারের স্বাদ নিতে হয়নি সাম্পাওলির শিষ্যদের। 2 দিন আগে সড়ক দুর্ঘটনায় আহত ইউভেন্টাস তারকা ভিদালও প্রস্তুত বলিভিয়ার রক্ষণ দুর্গ কাঁপাতে। তবে পিঠের ব্যথায় আক্রান্ত অধিনায়ক সানচেজকে ঘিরে রয়েছে শঙ্কার কালো মেঘ। অন্যদিকে দলে কোনো ইনজুরি সমস্যা না থাকলেও পরিসংখ্যানের পাতার সাথে লড়াই করতে হচ্ছে বলিভিয়াকে। 2000 সালের পর চিলির বিপক্ষে জয় বঞ্চিত রয়েছে মারিচিও শিষ্যরা, কিন্তু নতুন করে ইতিহাস রচনা করে সমীকরণের মারপ্যাচ এড়াতে মরিয়া বলিভিয়া। এদিকে সম্পূর্ণ ভিন্ন সমীকরণ কিন্তু অভিন্ন লক্ষ্য নিয়ে ইকুয়েডরের মুখোমুখি হবে মেক্সিকো। 2 ম্যাচে 0 পয়েন্ট থাকা ইকুয়েডরের স্বপ্ন শেষ হয়ে গেছে বেশ আগেই, কিন্তু গ্রুপ পর্বে নিজেদের প্রথম 2 ম্যাচ ড্র করে 2 পয়েন্ট পাওয়া মেক্সিকোর স্বপ্নটা জ্বলছে চিমচিম করে। কারণ কোয়ার্টার ফাইনালের টিকিটের জন্য ইকুয়েডরের বিপক্ষে বড় জয়ের সাথে মেক্সিকোকে প্রার্থনা করতে হবে চিলি ও বলিভিয়ার ম্যাচের বড় ব্যবধানের হার। এমন কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে মেক্সিকোর লড়াইটা আরো কঠিন করে তুলেছে উইঙ্গার আদ্রিয়ানের গোড়ালি ইনজুরি। তবে প্রেরণা হিসেবে পরিসংখ্যানের পাতার সাথে রয়েছে নিয়মিত অধিনায়ক রাফা মার্কুইজের দলে ফেরাটা। অন্যদিকে ইকুয়েডরের লক্ষ্য 2010 সালের পর মেক্সিকোর বিপক্ষে জয় তুলে নিয়ে প্রতিপক্ষের স্বপ্ন ভঙ্গের সাথে গ্রুপ টেবিলের 3য় স্থানে থেকে কোপা আমেরিকার যাত্রা শেষ করা। শায়লা পারভিন, সময় সংবাদ। খেলার সময় শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। দ্বিতীয় ম্যাচের সিরিজ নিশ্চিত করতে চাই মন্তব্য টাইগারদের ম্যানেজার সুজনের। বোলিং বিভাগকে আরো শক্তিশালীভাবে এগিয়ে নেওয়ার প্রত্যয় তাসকিনের। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ম্যাচ ফির 75% জরিমানা মহেন্দ্র সিং ধোনির ও 50% মুস্তাফিজের। ক্রিকেটে এখন পরাশক্তি দল বাংলাদেশ মন্তব্য সাবেকদের। এবং শনিবার অনূর্ধ্ব 20 বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে ব্রাজিল ও সার্বিয়া। কোপা আমেরিকায় কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে চিলি ও বলিভিয়া লড়বে, এছাড়াও মেক্সিকোর প্রতিপক্ষ ইকুয়েডর। দর্শক, এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। পাশাপাশি খেলার আপডেট পেতে SMS ফোন স্টার স্পেস এস লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর খেলার জগতের সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গে থাকুন সময়।